আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের চতুর্থ অধ্যায় এর 51 নম্বর পেজের অনুসন্ধানী কাজ এর সমাধান নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের দল ভিত্তিক উপস্থাপনা। এটা আমাদের দলগত কাজের মাধ্যমে উপস্থাপন করতে হবে। শ্রেণী শিক্ষক শিক্ষার্থীদের কয়েকটি দলে বিভক্ত করে দিলেন। তোমাদের স্যার তোমাদের কয়েকটা দলে বিভক্ত করে দেবেন। তারপরে তিনি মজার একটি অনুসন্ধান প্রক্রিয়ায় তাদেরকে সম্পৃক্ত করলেন। চলো নিচের ছবিগুলো থেকে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ এবং শোভাযাত্রার ইতিহাস নিয়ে দলভিত্তিক একটি লেখা তৈরি করি এবং তা শ্রেণীকক্ষে উপস্থাপন করি। শ্রেণীকক্ষে কিভাবে উপস্থাপন করো? পোস্টারের মাধ্যমে, তাই না? এই কাজে তথ্য সংগ্রহের জন্য তোমরা ইন্টারনেট ছাড়াও বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ায় প্রকাশিত এবং এই বইয়ের শেষে পরিশিষ্ট অংশে উল্লেখিত তথ্য থেকেও প্রয়োজন মতো সাহায্য গ্রহণ করতে পারবে। তো আমরা এখানে যেটা করব, আমরা করব দলগত কাজ, দলগতভাবে করব এবং আমরা এটাকে পোস্টারের মাধ্যমে প্রেজেন্ট করব। কিভাবে পোস্টার তৈরি করতে হবে দেখো, একটা ক্যালেন্ডার নিবা, নেওয়ার পরে তা পুরাতন ক্যালেন্ডার হোক বা নতুন ক্যালেন্ডার হোক, যেটা তোমার প্রয়োজন হয় সেটা নিবা। নেওয়ার পরে তার নিচের দিকে মানে অপর পাশে যে সাদা অংশ থাকে সেখানে এরকম করে ডিজাইন করবা। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এই যে এই কাগজটার, এটা আমার একটা স্টুডেন্ট করেছে, তার নাম হচ্ছে জাকিয়া সুলতানা। সে খুলনা পুরুলিয়া স্কুলে পড়াশোনা করে। তো তোমরা চাইলে এরকম করে ডিজাইন তৈরি করতে পারো, ঠিক আছে? তো ডিজাইন তৈরি করার পরে সুন্দর করে এরকম ডিজাইন তৈরি করবা। ডিজাইন তৈরি করার পরে দেখছো এখানে আমি লিখেছি যে বিষয়গুলো, এখানে হয়তো বা সেটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো এখানে আমি এই লেখাটাই এখানে আলাদা করে দেখাচ্ছি। এই লেখাটাই তোমরা ওই পোস্টারের মধ্যে লিখবা। কিভাবে লিখবা? বাঙালির অন্যতম প্রধান উৎসব হলো পহেলা বৈশাখ। আবহমান কাল বা আবহমান বাংলার চিরত অসাম্প্রদায়িক মানবিক চেতনার মূল রয়েছে পহেলা বৈশাখ। নববর্ষ বিদায়ী বছরে গ্লানি মুছে দিয়ে বাঙালি জীবনে ওড়ায় নতুন চেতনায় বাজায় মহামিলনের সুর। গ্রামের জীর্ণ কুটির হতে বিলাসবহুল ভবন কিংবা দূর প্রবাসের মেগাসিটি সর্বত্রই প্রবাহিত হয় আনন্দের ফাল্গুন ধারা। তবে বাঙালির নববর্ষ সব বাঙালির কাছে একভাবে আসে নাই। কারো কাছে এসেছে খরা হয়ে, কারো কাছে এসেছে খাজনা আদায়ের সময় হিসেবে, কারো কাছে মহাজনের সুদরূপে, আবার কারো কাছে এসেছে উৎসব হিসেবে। বাংলা নববর্ষের উৎপত্তির ইতিহাসে দেখা যায় 1556 খ্রিস্টাব্দে সম্রাট আকবরের রাজত্বকাল বঙ্গাব্দ চালু হয়, সেখান থেকে এটা শুরু হয়েছে। তো এখানে নববর্ষের চেয়ে চন্দ্রবর্ষ 10-12 দিন কম হওয়ার ফলে কৃষকের কৃষিকাজ সংক্রান্ত কাজে দিনক্ষণের সঠিক হিসাব রাখা কঠিন হয়ে পড়ে। এই সমস্যা সমাধানে মোগল সম্রাট আকবর 1585 খ্রিস্টাব্দে ফসলি সনের প্রবর্তন করেন, যা বর্তমান বাংলা সন হিসেবে পরিচিত। উল্লেখ্য, প্রতি বছর 14 এপ্রিল পহেলা বৈশাখ হয়, কিন্তু প্রতি 4 বছর পর লিপ ইয়ার তারিখের মানে হরফের কার এই সমস্যা সমাধানের জন্য ইংরেজি মাসের সাথে সাদৃশ্য রেখে ফাল্গুন মাসের সাথে একদিন যোগ করা হয়। সমস্যাটির বিজ্ঞানসম্মত সমাধান করা হয়, ঠিক আছে? এইভাবে করা হয়। এরপরে নতুন বছরের উৎসবের সঙ্গে বাঙালি সংস্কৃতি নিবিড় যোগাযোগ রয়েছে। এদিন মানুষ ভোরে ঘুম থেকে উঠে নতুন জামা কাপড় পরে বাইরে যায়। এদিন বিশেষ খাবারের ব্যবস্থা করে। এদিনের বিশেষ খাবার হলো ইলিশ মাছ আর পান্তা ভাত। তাছাড়া নৌকাবাজ, লাঠি খেলা কিংবা কুস্তি প্রভৃতি খেলার আয়োজন করা হয় এদিন উপলক্ষে। পহেলা বৈশাখ উদযাপনের ইতিহাস কয়েকশো বছরের পুরনো হলেও শোভাযাত্রার ইতিহাস খুব বেশি দিন পুরনো নয়। এটি শুরু হয় 1985 সালের পহেলা বৈশাখে যশোরে। শুধু যশোরে সীমাবদ্ধ থাকেনি মাসে শোভাযাত্রা। ঢাকার চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় 1989 সালে। শুরুতে এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা, পরবর্তী সময়ে এটি মঙ্গল শোভাযাত্রা হিসেবে পরিচিত, ঠিক আছে? ঢাকার বৈশাখী উৎসবের একটি আবশ্যিক অঙ্গ মঙ্গল শোভাযাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বৈশাখের সকল মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে প্রবেশ করে। একদম এগুলো করে ইসলাম বিরোধী কাজ। এটা শোভাযাত্রায় গ্রামীণ জীবন এবং আবহমান বাংলাকে ফুটিয়ে তোলা হয়। শোভাযাত্রার জন্য বানানো হয় বিভিন্ন রঙের মুখোশ, প্রাণীর প্রতিকৃতি
1989 সালে এটি পালিত হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে 2016 সালের 30 নভেম্বর জাতিসংঘের অঙ্গসজ্জা ইউনেস্কো বাংলাদেশের মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করেন। তো দেখো এই লেখাটা তোমরা কি করবা, এই যে এই পোস্টারের মাধ্যমে লিখবা, এই পোস্টারে লিখবা, লেখার ছোট ছোট করে লিখবা, লিখে এটা শ্রেণীকক্ষে উপস্থাপন করবা। তো এরপর আমাদের আরেকটা কাজ রয়েছে 51 নম্বর পেজে। তোমার মতে সামাজিক সাংস্কৃতিক ইতিহাস কাকে বলা হয়, শ্রেণীকক্ষে সকলের সামনে উপস্থাপন করবে। তাহলে দেখো আমরা এটাও ওইভাবেই উপস্থাপন করব সুন্দর করে। প্রথমে আছে সামাজিক ইতিহাস। সাংস্কৃতিক ইতিহাস কাকে বলা হয়? সাংস্কৃতিক ইতিহাস কাকে বলা হয় দেখো, ভূখণ্ডের ভিন্ন ভিন্ন পরিবেশে মানুষের আচার আচরণ, ভাষা, যোগাযোগ, বিশ্বাস, প্রথা, পদ্ধতি, রীতিনীতি, খাদ্যাভ্যাস, তারপরে পোশাক পরিচ্ছদ সবকিছুই পৃথক হয়। এই পার্থক্যই মানুষকে ভিন্ন অভিজ্ঞতা আর পরিচয় দান করে। পৃথিবীর বুকে ভিন্ন ভিন্ন ভৌগোলিক পরিমণ্ডলের ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নানান চ্যালেঞ্জ আর প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকার পথে মানুষের সকল কর্মকাণ্ডগুলো হলো সংস্কৃতি। একইভাবে যখন মানুষের নানান কর্মকাণ্ডের যে কালানুক্রমিক ইতিহাস রচনা করা হয় তখন তার সাংস্কৃতিক ইতিহাস হয়ে যায়। তো আমরা এটাকে কি করব, এই পোস্টারের মাধ্যমে, এইভাবে পোস্টারের মাধ্যমে প্রেজেন্ট করব, ঠিক আছে। এরপর আমাদের সামাজিক ইতিহাস কাকে বলা হয়? সামাজিক ইতিহাস, সমাজ হলো সংস্কৃতির অন্যতম প্রধান একটি উপকরণ। সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন পরিস্থিতি আর প্রতিকূলতার মোকাবেলা করতে গিয়ে মানুষের সমাজ আর সংস্কৃতির প্রতিনিয়ত রূপান্তর ঘটে চলেছে। ইতিহাস পাঠ থেকে এই রূপান্তরের কালানুক্রমিক পর্যায়গুলো সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর ধারণা পাওয়া যায় একটা ভূখণ্ডে মানুষ অতীতে কিভাবে বসবাস করত, তাদের নিজেদের মধ্যে সম্পর্ক কেমন ছিল, সেই সম্পর্কেও সমাজের নানান উপাদানের পরিবর্তন এবং রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণা ভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাই হলো সামাজিক ইতিহাস। তো এটা আমরা দেখলাম। দেখে আমরা কি করব, দেখো আমাদের তিনটাই কি করতে হবে, ইসের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। প্রথম কাজটা হচ্ছে যেটা পহেলা বৈশাখ সম্পর্কে যে লেখাটা, এই লেখাটাই আমি এখানে দেখাইছি, ঠিক আছে, যাতে করে সহজে এখানে বোঝা যায়। এরপরে তোমাদের এই যে আরো দুইটা আছে, যেটা সাংস্কৃতিক ইতিহাস একটা, আর একটা আছে সামাজিক ইতিহাস। এটা সুন্দর করে এই দুটাকে উপস্থাপন করবা। ইনশাআল্লাহ আমরা 51 নম্বর পেজের কাজগুলো শেষ করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা এরপরে 52 নম্বর পেজের যে কাজগুলো সেগুলো করব। আজকের ক্লাসটি পর্যন্ত। ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকের ক্লাসটি পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।